অভিষেক ব্যানার্জির কথা বলা উচিত নয়। তার দলের লোক বলছে অভিষেক ব্যানার্জি সই চোর। এতদিন শুনতাম কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, এখন নিজের দলের বিধায়কের সই চোর। বিএনএস বলছে এই কেসে অভিষেক ব্যানার্জির জেল হবেই। এখন যাক না, ইডি সিবিআই কেও পেশ করতে হবে না, সিআইডি। দুদিন আগে ওর পিসি চালিয়ে গেছে। ও যদি সততা আর মূর্ত প্রতীকের ভাইপো হয়, যাক, কত হিম্মত আছে দেখি। 15 দিনের সময় চাইছে কেন, যেখানে হাসপাতাল বলছে ভর্তি নিতে হবে না। মালটা জানে গেলেই অ্যারেস্ট হয়ে যাবো। যে মহিলা দুদিন আগে নিজে হেরে ভূত হয়ে গেছে, নিজের দলটা পুরো বাংলা থেকে মুছে গেছে, তারপরও লোভী, নির্লজ্জ, দুকান কাটার মতো এখনো নামের আগে মুখ্যমন্ত্রী লিখে রাখে, আর তলায় ছোট্ট করে লিখে দেয় 2011, 16, 21। আমার বাড়ির দরজা ভেঙে 22টা পুলিশ অফিসার পাঠিয়েছিল, তার মধ্যে 17টা মুসলিম অফিসার। সারা দিন ধরে আমার ছেলেকে, 8 বছরের ছেলেকে ছাড়েনি, আমার বউকে ছাড়েনি, তাদের মেন্টাল টর্চার করে গেছে। এবং এখানে যদি মমতা ব্যানার্জি এটাকে দুধে ভাতে রাখা বলে, ওই দুধে ভাতে রাখার জন্য এই মমতা ব্যানার্জির পুলিশকে হিড় হিড় করে টেনে নিয়ে গেছিলাম হাইকোর্টে। আর সেখানে ঠাস 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 করে আইনের থাপ্পড় মেরেছিলাম। প্রত্যেকটা থাপ্পড় গিয়ে, আইনের থাপ্পড় গিয়ে পড়েছিল মমতা ব্যানার্জির গালে। মহারাষ্ট্র মডেল কি আমরা সামনে দেখতে পাচ্ছি? বাড়ি গিয়ে চান করলেই ঠিক হয়ে যাবে। ডিমের গন্ধে উনি টিকতে পারছেন না। ডিমের গায়ে মূর্ছা গেছেন বাবু সোনা আমার। কোনোদিন তো বিরোধী রাজনীতি করেননি, খুব ভালো কথা। তো সেই অভিষেক ব্যানার্জিকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে মমতা ব্যানার্জি দাবি করছে। কেন এই দাবিটা করছে? তার কারণ হচ্ছে, প্রথমেই ক্যাম্পেইন কলিং মিডিয়ার সমস্ত দর্শক বন্ধুদের আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। দেখুন, একটা ঘটনা কিছুদিন আগে এখানে ঘটেছে, এবং আমি একটা কথাই বলবো যে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, মাননীয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই বলছেন যে কোনো সময় আইন হাতে তুলে নেবেন না। আপনাদের কারুর যদি কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে, আইন আপনাদের পাশে আছে। পুলিশ বদলে যাওয়া পুলিশ, আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন এবং সেই হিসেবে করুন। সুতরাং একজন সাংসদকে যতই গণরোষ থাক, ডিম ছোড়া হচ্ছে, এই ধরনের কালচার আমরা ঠিক দেখতে ভালোবাসি না, বা এটা মোটেই ঠিক হয়নি। কিন্তু এবার ঘটনা যেটা ঘটছে, সেখানে অনেক কিছু তথ্য উঠে আসছে। অ্যাকচুয়ালি যেটাকে গণরোষ বলে চালানো হচ্ছে, হ্যাঁ, গণরোষ ওখানে ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা আমি বারবারই বলেছিলাম যে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূর কামালগাজী মোড়, যেখানে প্রাক্তন বিধায়িকা সোনারপুর উত্তরের ফিরদৌসী বেগম, এই সোনারপুর মিউনিসিপ্যালিটির সব থেকে বড় গুন্ডা নেতা নজরুল আলী মন্ডল থাকে, সেখানে এসে অভিষেক ব্যানার্জি থাকুন না, 5 মিনিট একটু সভা করুন না, 5টা লোক শুনুক না। তো সেই কামালগাজী মোড়েই তাকে কালো পতাকা দেখানো হয়েছে। দেখুন, গণতন্ত্রে কালো পতাকা দেখানো, প্রতিবাদ, এইসব জায়গাগুলো আছে, এগুলো অ্যাকসেপ্টেড। কিন্তু এই ডিম ছোড়া, পাথর ছোড়া না, এটা কখনোই অভিপ্রেত নয়। এবার যেটা ঘটনা ঘটছে, যে এই ঘটনাটা ঘটলো কেন, এখানে কিন্তু ভয়ঙ্কর দুটো কনস্পিরেসি থিওরি উঠে আসছে। আমি দুটোই আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান, আমরা দেখেছিলাম নির্বাচনের আগে এসআইআর নিয়ে যখন একটা এই ধরনার নাটক ধর্মতলায় করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি, তো তখন সেখানে যে স্টেজ বাঁধা হয়েছিল, সেখানে গান 1, 2, 3, 4, উইল নেভার কাম, কি সব গান টান করছিল, খুব ভালো। তো লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণ, মানে যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানকার বিধায়িকা স্টেজে উঠেছিলেন, স্টেজ থেকে কাঁদতে কাঁদতে নেমে যান। এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকেই আমরা জেনেছি যে লাভলি মৈত্রকে স্টেজ থেকে নেমে যেতে বলা হয়, কেননা সোনারপুর দক্ষিণে তাকে আর টিকিট দেওয়া হচ্ছে না। এরপর আমরা দেখি যে লাভলি মৈত্র সেখানে টিকিট পান। এবার তৃণমূল কংগ্রেসে এই মদন মিত্র বিধায়ক আছেন, তিনি বলছেন যে আইপ্যাক পুরো দলটাকে পরিচালনা করে, কি হবে না হবে সব সিদ্ধান্ত করবে, এবং সেখানে টাকা পয়সার খেলা চলে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি প্রথমে রিজেক্ট হয়ে যাওয়ার পর সেই আইপ্যাকের সঙ্গে এই লাভলি মৈত্রের কোনো রকম কোনো কিছু ডিল হয়েছিল? তিনি ভেবেছিলেন তিনি এবারও জিতে যাবেন, এবং সেটা যখন হয়নি, তখন লাভলি মৈত্র ঘনিষ্ঠরা খেপে গেছে, লাভলি মৈত্র খেপে গেছে। কেননা ঘটনার পর যে 6জন অ্যারেস্ট হয়েছেন, প্রত্যেকেই লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে প্রমাণ আসছে। তাহলে এই যে রাগটা, ক্ষোভটা অভিষেকের উপর অ্যাটাকটা করিয়ে দেওয়া, এটা কি কোথাও ভাবে লাভলি মৈত্র ইনভলভ আছে? পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে এই দিকটাও দেখা হবে আশা করব। এবং 2 নম্বর কথা, আরেকটা যেটা কনস্পিরেসি থিওরি আসছে, সেটা হচ্ছে এটার পিছনে কি পুরোটাই অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের চক্রান্ত রয়েছে? কেন উঠছে এই প্রশ্নটা? 1 নম্বর, দেখুন, এখানে ঘটনা কখন শুরু হলো, যখন সিআইডি পৌঁছে গেল অভিষেক ব্যানার্জির বাড়িতে, এবং তারপর আমরা শুনলাম অভিষেক ব্যানার্জি সোনারপুরে আসবে, খুব ভালো কথা। এবং তিনি সেখানেই দাবি করছেন যে তার উপর অ্যাটাক হতে পারে, সেখানে মোবিলাইজড হচ্ছে। এবার ঘটনা প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি এখানে যে আসছেন, তিনি জাস্ট পুলিশকে ইন্টিমেট করেছিলেন। যেভাবে ওই সঞ্জু কর্মকারের বাড়িতে ঢোকার পর চিৎকার করে করে বলছিলেন যে পুলিশ না এলে আমি বাড়ি থেকে বেরোবো না, সেই জিনিস কিন্তু অভিষেক ব্যানার্জিকে আমরা ওখানে যাওয়ার আগে দেখতে পাইনি। তাহলে অভিষেক ব্যানার্জি চাইছিলেন এরকম ঘটনা ঘটুক, বা অভিষেক ব্যানার্জি কি এই ঘটনাটা ঘটিয়েছে? 2 নম্বর, দেখুন, অভিষেক ব্যানার্জির মাথায় যখন হেলমেটটা পরানো হলো, সেই হেলমেট নিয়েও প্রশ্ন আছে। ওটা আমরা দেখি হয় পুলিশ পরে, আর না হলে ক্রিকেটাররা পরে। আশেপাশে কোথাও তো খেলা হচ্ছিল না, তাহলে ক্রিকেটাররা ওটা পড়ছিল না।
পুলিশ ওখানে ছিল না, অভিষেক ব্যানার্জি নিজে বলছে, তাহলে ওই হেলমেট কোথা থেকে এলো? দেখা যাচ্ছে একজন তৃণমূল কর্মী যে অভিষেক ব্যানার্জিকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে, সেই হেলমেটটা হাতে করে নিয়ে যাচ্ছে। তার মানে অভিষেক ব্যানার্জি আগে থেকে জানতো ওখানে পাথর ছোঁড়া হবে। ৩ নম্বর, দেখুন পাথরটা ঠিক তখনই ছোঁড়া হলো যে মুহূর্তে অভিষেক ব্যানার্জি ওখানে হেলমেটটা পরে নিল। তার মানে এই যে মমতা ব্যানার্জি গিয়ে ভর্তি করার জন্য চাপ দিচ্ছিল, সেখানে শুধু ডিম ছোড়ার ইনসিডেন্ট দিয়ে ভর্তি করানো যাবে না, পাথর ছোড়ার অ্যাঙ্গেলটা নিয়ে আসতে হবে। সেই জন্য কি পাথরটা ছড়ানো হলো? অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এবং অভিষেক ব্যানার্জি হাসতে হাসতে বেরিয়ে গেলেন, ওখানে পুলিশ গার্ড করে কর্ডন করে বার করে নিয়ে গেল, কোনো শারীরিক অসুস্থতা নেই। তার আগে রীতিমতো সংবাদ মাধ্যমকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন। এরপর বাড়ি গিয়ে হঠাৎ করে তার নাকি অসুস্থতা হয়ে গেল, এবং দুটো হসপিটাল ঘুরে দেখা গেল যে না, কোনো অসুস্থতা নেই। বাড়ি গিয়ে চান করলেই ঠিক হয়ে যাবে, ডিমের গন্ধে উনি টিকতে পারছেন না। ডিমের গায়ে মূর্ছা গেছেন বাবু সোনা আমার, কোনোদিন তো বিরোধী রাজনীতি করেননি, খুব ভালো কথা। তো সেই অভিষেক ব্যানার্জিকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে মমতা ব্যানার্জি দাবি করছে। কেন এই দাবিটা করছে? তার কারণ হচ্ছে বিধাননগরের যে সাইবার ক্রাইম থানায় যে এফআইআরটা হয়ে গেছে, সেখানে বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে এখন অ্যারেস্ট করা যাবে না। কিন্তু অভিষেক ব্যানার্জি দেশ ছেড়েও যেতে পারবে না, তাকে কোঅপারেট করতে হবে, তাকে ইন্টারোগেট করতে পারে, তাকে ফিজিক্যালি যেতে হবে। তাহলে অভিষেক ব্যানার্জি সেখানে গেলে অ্যারেস্ট হতে পারে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি খুব ভালো করে জানে যে কারণে তাকে দেশ থেকে বাইরে নিয়ে গিয়ে কোথাও একটা দুবাই, আমেরিকা, থাইল্যান্ড, সোনা উঠানের যেখানে যেখানে কর্মকাণ্ড চলে সেখানে লুকিয়ে দিতে হবে। সেই জন্য এই নাটকটা করানো হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পুরোটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জানে। রিপোর্ট তো এটাও আসছে যে ওখানকার যিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার হাজবেন্ড ওখানকার তৃণমূলের সব থেকে বড় নেতা। অভিষেক ব্যানার্জিকে আগের দিন সন্ধ্যাবেলায় ফোন করে বলেছে যে আপনি আসবেন না, মানুষের রাগ এখনো থেমে থাকেনি, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে। তারপরেও অভিষেক ব্যানার্জি জোর করে এসেছে, এবং অভিষেক ব্যানার্জিকে জানানো হয়েছিল? একদম মিডিয়া রিপোর্ট আছে। এবং সেই জায়গা থেকে যখন অভিষেক ব্যানার্জি কথা শোনেনি, জোর করে এসেছে, ওই মহিলা কাউন্সিলর এবং তার স্বামী সকাল থেকে বেপাত্তা। আচ্ছা, এখানে না হয় বিজেপি জিতেছে, তৃণমূল হেরে গেছে সোনারপুর দক্ষিণে। সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটি এখনো তৃণমূল কংগ্রেসের আন্ডারে। কেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সেখানে এলেন না? কেন একজন কাউন্সিলরও সেখানে এলেন না? এই বিধানসভার যাদবপুর লোকসভার অন্তর্গত সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি এমপি, তিনি কেন সেখানে এলেন না? সদ্য কিছুদিন আগে হেরে যাওয়া লাভলি মৈত্র, তিনি কেন সেখানে এলেন না? একটা কোনো নেতা সেখানে কেন এলো না? আর বহিরাগত নিয়ে এসে অ্যাটাকের কথা বলছে, বহিরাগত তো অভিষেক ব্যানার্জি নিয়ে গেছে। ওখানে বারুই বলে যে নেতাটি গিয়েছিল, সে তো সোনারপুর দক্ষিণের পঞ্চায়েত এলাকার নেতা, মিউনিসিপ্যালিটি সে ভোটারই নয়। তাহলে সে সেখানে কেন গিয়েছিল? মানে পরিস্থিতিটা উত্তপ্ত হোক, করা হবে, এটা পুরোটা তৃণমূলের প্ল্যান ছিল। আজকে দেখুন সিআইডি যারা ছিল, আজকে অভিষেক ব্যানার্জিকে যেতেই হতো, এবং তার দলের দুজন বিধায়কের অভিযোগের ভিত্তিতে হয়েছে। অভিষেক ব্যানার্জির ভূমিকা সেখানে প্রশ্নের মুখে, এবং বিএনএস বলছে এই কেসে অভিষেক ব্যানার্জির জেল হবেই। অভিষেক ব্যানার্জিও সেটা খুব ভালো করে জানে। সেই জেলাটা এড়ানোর জন্য অভিষেক ব্যানার্জি এই নাটকটা করালো। তাহলে এই যে জনরোষ বলা হচ্ছে, হ্যাঁ, জনরোষ ছিল, কালো কালো পতাকা দেখানো হয়েছে, মানুষ চোর চোর স্লোগান দিয়েছে, কিন্তু তার বাইরে গিয়ে বাকি যে ঘটনা ঘটেছে, যে অশান্তির বাতাবরণ করা হয়েছে, পুরোটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। এবং আমি আরেকটা কথা বলবো এই প্রসঙ্গে, কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের এমপি, অত ভালো অভিনয় আমি অস্কার জয়ী অভিনেতাদেরও দেখিনি। হঠাৎ তিনি এরকম হাত নাড়তে নাড়তে ঢুকে গেলেন, একটা হাত এলো, এবং তারপর তিনি মাটিতে শুয়ে পড়লেন একদম স্লো মোশনে, যাতে কোথাও কোনো চোট না লাগে। এবং তারপর তিনি যখন ক্যামেরাতে দেখাচ্ছেন, দেখুন আমি রক্ত বেরিয়ে গেছে, ক্যামেরা অনেক ফোকাস করেছে, আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে খুঁজেও এক ফোঁটা রক্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে যে দলটা পুরোটা এরকম নাটক করে যাচ্ছে, পুরো ঘটনাটাকে নিয়ে মানুষকে উত্তপ্ত করতে চাইছে, দেখাতে চাইছে এখানে পরিস্থিতি ভালো নয়, তাহলে তারা এই যে সোনারপুরে ঘটনাটা ঘটলো, সেখানে পুরো ইনভলভমেন্ট তাদের আছে, এরকমই তো ইঙ্গিত আসছে। সুতোষিদা, আপনি যেমনটা ব্যাখ্যা করলেন, এই ঘটনার নেপথ্যে থাকা সুপরিকল্পিত ছকের প্রমাণ হিসেবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের নাম। প্রাপ্ত তথ্য এবং ছবির ফুটেজে এমনটাই স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর অনেক আগে থেকেই তিনি এলাকায় উপস্থিত ছিলেন, অর্থাৎ সুমিত রায় উপস্থিত ছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা অন্য কথা বলেছেন, যে তার আত্মসহায়ক সুমিত রায় বারংবার আইসি এবং পুলিশকে যোগাযোগ করার চেষ্টা করেছে, কোন রকম তাদের সদুত্তর তারা পাননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইকের ঠিক আগের বাইকটিতেই সুমিত রায়কে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ও ভিডিও ফুটেজে বাইকের মাঝখানে বসে থাকা এক ব্যক্তির ইশারা পাওয়া মাত্রই ডিম ছোড়া শুরু হয়। অনেকেই বলছেন ওই ব্যক্তি অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়। এই দৃশ্য প্রমাণ করে যে পুরো ঘটনাটি আগে থেকে নির্ধারিত ছিল। কি বলবেন? দেখুন, এখানে পুরো ঘটনাটাই, যেটা বারবারই বলছি, যে কনস্পিরেসি থিওরি উঠে আসছে, এবং সেই কনস্পিরেসি থিওরি যেটাই সত্য হোক,
সেটা লাভলি মৈত্রের রাগ হোক বা অভিষেক ব্যানার্জির বাঁচার প্রচেষ্টা হোক বা দুটোর সম্মিলিত প্রয়াস হোক, আলটিমেটলি পুলিশ তদন্ত করে দেখবে সেখানে সুমিত রায় আছে না কি আছে সে তো পরের কথা। কিন্তু একটা কথা চিন্তা করুন, এই ঘটনায় এদের ইনভলভমেন্ট থাকা না থাকাটাই অস্বাভাবিক। কেননা এর আগে আমরা দেখেছিলাম যে যখন জেপি নাড্ডাজি যখন সর্বভারতীয় সভাপতি, তিনি যখন সেখানে সভা করতে যাচ্ছেন, সেখানে কিন্তু তার কনভয় অ্যাটাক হয়ে গিয়েছিল এবং অভিষেক ব্যানার্জি তখন নাটক করে বলেছিলেন যে এখানে গণরোষ থেকে এই জায়গাটা হয়েছে। সুতরাং অভিষেক ব্যানার্জির এলাকাতে এই ধরনের ঘটনা ঘটে যায় এবং অভিষেক ব্যানার্জির দুটো খুব ডান হাত বাঁ হাত ছিল, জাহাঙ্গীর আর শওকত, দুটোই হেরে ভূত হয়ে গেছে। তো তারা এইসবের যে মাস্টার মাইন্ড, এটা তো বারবার তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে উঠে এসছে এবং এই যে ইনভলভমেন্ট গুলো রয়েছে আমাদের বলতে হচ্ছে না, গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিমের যিনি প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, তিনি অভিযোগ করছেন যে এই পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে কিভাবে টাকা তোলা হয়েছে এবং সেই কথা তিনি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে বলার পর তার টিকিটটা কেটে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের হাতে পুরো জিনিসটা ছাড়া হয়েছে। সুতরাং এখানে কার কার ইনভলভমেন্ট আছে তদন্ত যত এগোবে তত স্পষ্ট হবে। বাট এরা যে নাটক করছে, এরা যে মিথ্যাচার করছে, এরা যে বাংলাকে অগ্নিগর্ভ করতে চাইছে, সেটা যত সময় যাচ্ছে তত স্পষ্ট হবে। আর যত স্পষ্ট হবে তত এরা রাজনীতি থেকে মুছে গেছে, আরো বেশি করে মুছে যাবে। সুতোষিন্দা, ঘটনার সময় সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। জনরোষের সেই উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে আগে থেকে উৎপেতে থাকা কিছু তৃণমূল কর্মী ডিম ছোড়ার ঘটনাটি ঘটায় বলে অভিযোগ উঠছে। আপনি কি বলবেন? এই যে সঞ্জু কর্মকার, যাকে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে অভিষেক ব্যানার্জি যাচ্ছে, এইখান থেকেই তো সন্দেহটা হচ্ছে। কে এই সঞ্জু কর্মকার? আপনারা ক্যাম্পেইন কলিং মিডিয়া অসাধারণ কাজ করেছেন, সেখানে গিয়ে মানুষের সঠিক বার্তাটা তুলে এনেছেন, যেটা আমি সর্বভারতীয় ক্ষেত্রেও মানুষকে দেখিয়েছি যে প্রত্যেকটা প্রতিবেশী তারা জানাচ্ছে এই সঞ্জু কর্মকার একজন ক্রিমিনাল। সে প্রকাশ্যে মদ খেত, প্রকাশ্যে গাঁজা খেত, মহিলাদের উৎপাত করত, ওখানকার টাকা চুরি করত। এইসব ঘটনার জন্য সে সেখানে মস্তান, তৃণমূলের মস্তান বলে পরিচিত ছিল এবং যেহেতু সে তৃণমূল কংগ্রেস করতো, যেহেতু অভিষেকের সঙ্গে 25-75-এর সম্পর্ক ছিল হয়তো, সেই জন্য কোনোদিন পুলিশ তার ভয়ে ভয়ে হাত দিতে পারেনি। এখন মানুষ তো প্রশ্ন তুলছে যে ওই যে 75-এর ভাগটা যেত, সেটা যেহেতু সঞ্জু কর্মকার মারা গেছে পৌঁছতে পারেনি, সেটা তুলতে অভিষেক গিয়েছিল। আজকে যাকে বলছে সমাজসেবক, সে কি ধরনের সমাজসেবা করছে সকলেই জানে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাদের প্রতিবেশীদের বয়ান অনুযায়ী দেখা যাচ্ছে যে সঞ্জু তার আগের দিন রাত্রেও মদ পান করেছে এবং গাঁজা খেয়েছে। হতেই পারে একটা মানুষের হয়তো ওভারডোজ হয়ে গেছে, সেখান থেকে কিছু হয়েছে। কেন সেই বডির পোস্টমর্টম করানো হয়নি? তাকে যে মারধরের ঘটনার কথা বলা হচ্ছে, রেজাল্টের দুদিনের মাথায় বোধহয় 6 তারিখ বা 7 তারিখ ওখানকার যে স্থানীয় ক্লাব আছে সেখানে ডেকে তাকে সাবধান করে দেওয়া হয়েছিল যে ভাই তোমার এই মস্তানি চলবে না, এই তৃণমূল কংগ্রেসগিরি আর তোমার চলবে না, তুমি ভদ্রলোক হয়ে যাও। তো সেখানে যদি সত্যিই মারধরের ঘটনা ঘটতো এবং পোস্টপোল ভায়োলেন্সে সঞ্জুর মৃত্যু হতো, তাহলে তো ঘটনার কয়েকদিনের মধ্যেই হতো, বা এই যে পিরিয়ডটা ছিল সেখানে সঞ্জু অসম্ভব অসুস্থ থাকতো, হসপিটালাইজ হতো। সেরকম কোনো ঘটনা তো ঘটেনি। ঘটনার দিন সকালে সে গিয়ে বিড়ি কিনে এনেছে না গাঁজা কিনে এনেছে জানি না, মানুষ সেখানে বলছেন, এবং তারপর সে বাড়িতে গিয়ে কোলাপস করে গেছে। মানে ওই রাত কান, একজন মানুষ মারা গেছে বলা উচিত নয়, কিন্তু রাত কা নশা আবি কাটা নেই, ওই যে কি গান আছে তার ব্যাপারে হয়ে গেছে। এবং সত্যিই যদি পোস্টপোল ভায়োলেন্সে হয়, সে যদি মারা যাচ্ছে, তাহলে তার বাড়ির লোক চিৎকার চেঁচামেচি করবে, আশপাশের পড়শিকে বলবে। তারা লুকিয়ে লুকিয়ে বডিটা কেন নিয়ে যাচ্ছে? কেন একজন ডাক্তারকে ডেকে না নিয়ে এসে, একজন কম্পাউন্ডারকে ডেকে নিয়ে এসে তার প্রেসার চেক করিয়ে তাকে ইঞ্জেকশন দিচ্ছে? সে সত্যিই ভুল চিকিৎসায় মারা গেছে কিনা এগুলো কেন করানো হয়নি? তাহলে পুরো প্লটটা যেখান থেকে অভিষেক ব্যানার্জি শুরু করছে পোস্টপোল ভায়োলেন্স বলে একটা চরম মিথ্যাচার করে, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে এখানে কি পরিমাণ কনস্পিরেসি আছে। আর অভিষেক ব্যানার্জির কথা বলা উচিত নয়, তার দলের লোক বলছে অভিষেক ব্যানার্জি সই চোর। এতদিন শুনতাম কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, এখন নিজের দলের বিধায়কের সই চোর। সেই লোকটা কথা বলবে আর সেই কথা অনুযায়ী চলতে হবে। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এর জন্য অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কোমরে দড়ি পড়া উচিত। আমি এ প্রসঙ্গে এই একটা প্রশ্ন করবো আপনার কাছে, যে বিধানসভায় যে সইজাল কাণ্ডে কি কোথাও গিয়ে সুদূষিন্দা গ্রেফতার হয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা কতটা গুরুতর অপরাধ? কি বলবেন? এটা তো ভয়ঙ্কর অপরাধ, কারুর সই জাল করা হচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তার মারাত্মক রকমের শাস্তি হবে। এবং আপনি চিন্তা করুন না, আজকে আপনি এখানে এসছেন, আপনার বয়ান আমি লিখে দিয়ে তার তলায় আপনার সইটা যদি করে দিই এবং তার ফলে আপনার যদি ক্ষতি হয়, কত বড় ক্ষতিটা আমি করছি। যারা সই জাল করতে পারে তাদের মতো বর্ন ক্রিমিনাল হয় না এবং সেটা অভিষেক ব্যানার্জি খুব ভালো করে বুঝতে পারছে। এতদিন ক্ষমতায় ছিল, মাতব্বরি করতো, লোকজনকে চাকর বাকরের মতো ব্যবস্থা করতো,
ওই ওদের দলের একটা মহাসচিব না কে ছিল, পার্থ না কি নাম, 50 কোটি টাকা বান্ধবীর খাটের তলায় লুকিয়ে রেখেছিল। তো সেই মালটাকে ওর পায়ের নিচে বসে থাকতে হতো। অভিষেক তো টপকে আসা নেতা, প্যারাশুটে করে টুপ করে নেমেছে। পিসিমণি মমতা ব্যানার্জি না থাকলে অভিষেক ব্যানার্জি একটা পাড়ার ক্লাব চালাতে পারবে না, একটা পঞ্চায়েতের ভোটে জেতার ক্ষমতা নেই। সে আবার বড় বড় মাতব্বর নেতা হয়ে গেছে। তো এখন সেই জায়গা থেকে এই মাতব্বরি আর মেনে নিতে পারছে না। মানে অভিষেকের যখন জন্ম হয়নি তখন থেকে যারা রাজনীতি করছে, অভিষেকের পিসিকে যারা মুখ্যমন্ত্রী বানিয়েছে, তাদেরকে অভিষেক দাবড়াচ্ছে, চমকাচ্ছে। তো সুতরাং সেই জায়গা থেকে এই অভিষেকের বদমাইশি যেটা আছে এটা বন্ধ হওয়া উচিত। বাংলার মানুষ তো বন্ধ করে দিয়েছে রাজনৈতিকভাবে তাদের বিসর্জন ঘটিয়ে। এবার দলের মধ্যে থেকেও যে শয়তানিটা করছে, যে অসভ্যতাটা করছে, সে যে সংবিধান বিরোধী কাজটা করছে, তার দলের লোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং অভিষেক খুব ভালো করে জানে যে এটার জন্য অ্যারেস্ট হবে, ওই জন্য আজকে ভয়ে যেতে পারলো না। ও তো ডায়লগ দিত, আমার বিরুদ্ধে 5 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে গলায় ফাঁসির দড়ি নিয়ে নিয়ে নেবো। তাহলে এখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছে কেন? এখন হাসপাতালে বেডে বেডে গিয়ে আমাকে একটু ভর্তি নাও গো, একটু জায়গা দাও গো, মায়ের মন্দিরে বসি, এসব করতে হচ্ছে কেন অভিষেককে? যাক না ক্ষমতা থাকলে বুক ফুলিয়ে। এই যে বড় বড় মাতব্বরির কথা বলে, এর আগে যতবার হয়েছে প্রত্যেকবার হাইকোর্টে সুপ্রিম কোর্টে ছুটে গেছে রক্ষা কবরের জন্য। আর তারপর শেষে যখন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বলেছে ধর ফালতু মাল রোজ এসে আমাদের সময় নষ্ট করে, যা জেরা ফেস করে যা, তখন কুই 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 করে লেজ গুটিয়ে জেরা ফেস করে এসছে। আর বাইরে এসে যেই দেখেছে অ্যারেস্ট হয়নি, বুক ফুলিয়ে বলতে হবে হ্যাঁ আমি জিরো দিলাম, মাইনাস দিলাম। তো এখন যাক না, ইডি সিবিআই কেও ফেস করতে হবে না, সিআইডি। দুদিন আগে ওর পিসি চালিয়ে গেছে। ও যদি সততার মূর্ত প্রতীকের ভাইপো হয়, যা কত হিম্মত আছে দেখি। 15 দিনের সময় চাইছে কেন, যেখানে হাসপাতাল বলছে ভর্তি নিতে হবে না? মালটা জানে গেলেই অ্যারেস্ট হয়ে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এই সিআইডি কে দেখেছি, সিআইডির কোনো ক্ষমতাই নেই। মমতা ব্যানার্জি এইসব কথাবার্তা না বলে রাজনৈতিকভাবে কিভাবে টিকে থাকতে পারেন বা নতুন একটা দল খুলতে পারেন সেই সব দেখুন। কিংবা ভাইপোর সঙ্গে কালীঘাটের মন্দিরের সামনে ঠিক কোন জায়গাটায় বসলে আগামী দিনে ওনার সুরাহাটা হবে, দুটো বেশি দক্ষিণা পড়তে পারে, সেই জায়গাটা বেছে নিন। বাকি আর ফটর ফটর করে মমতা ব্যানার্জি কোনো রকম কোনো লাভ নেই। যে মহিলা দুদিন আগে নিজে হেরে ভূত হয়ে গেছে, নিজের দলটা পুরো বাংলা থেকে মুছে গেছে, তারপরও লোভী নির্লজ্জ দোকান কাটার মতো এখনো নামের আগে মুখ্যমন্ত্রী লিখে রাখে আর তলায় ছোট্ট করে লিখে দেয় 2011, 16, 21। সেই মহিলার কথার কোনো গুরুত্ব আছে? এর গুরুত্ব আমাদের কাছে ছেড়ে দিন ভাই। এর গুরুত্ব আপনারা দেখে দিন দলের মধ্যে কি আছে। মমতা ব্যানার্জি কয়েক সপ্তাহ আগে মিটিং ডেকেছে, দলের সব বিধায়কদের আসতে হবে। মমতা ব্যানার্জি এসে বসে আছে, 14 জন বিধায়ক হাজির হয়েছে। তারপর গুটি গুটি বাড়ছে, 15, 16, 17। এখন জোর করে চালাচ্ছে 20, কিন্তু আমার কাছে যেটুকুনি খবর আছে 17 জনের বেশি একজনও আসেনি। আর মমতা ব্যানার্জি সেটা দেখে এমন অবস্থা হয়েছে, ধমকে চমকেও আর আনতে পারবে না, বুঝতে পেরে গেছে। সেইখান থেকে টুকটুক করে অভিষেকের কাছে গিয়ে আঁচল চেপে কাঁদতে গেছে, হাঁটতে হাঁটতে। আর সেখানে দেখেছি অভিষেকের কান্নাকাটি আরো বেশি, হাঁটতে হাঁটতে টুকটুক করে নিজের বাড়িতে সেই যে ঢুকে গেছে আর বেরোয়নি। আজকে আবার বেরিয়ে কি সব বলছিল শুনছিলাম। তো মমতা ব্যানার্জিকে নিজের দলের প্রথমবারের জেতা বিধায়করা পাত্তা দিচ্ছে না, মমতা ব্যানার্জিকে বাংলার জনগণ কি পাত্তা দেবে? এই যে 61 বা 63 জন বিধায়ক দিদির ডাকে সাড়া না দিয়ে গেলেন কোথায়? রাজনৈতিক সূত্রের দাবি এই ঘটনার নির্যাস একটাই, তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন খোদ কালীঘাট ক্যামাক স্ট্রিট শিবিরই সংখ্যালঘু হয়ে পড়েছে, আর ক্ষমতার রাশ চলে গেছে বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে, যারা সংখ্যার বিচারে এই মুহূর্তে স্পষ্ট সংখ্যাগুরু। এটা কিভাবে দেখছেন? আপনাকে আর একটা মজার ব্রেকিং নিউজ দিই তাহলে। সেটা হচ্ছে এই যে 17 জন আছেন, দিদি ভাবছেন যাক 17টা তো আছে, হারাধনের 17টা ছেলে আছে, আসলে হারাধনের 17টা ছেলে নেই। ওখানেও 4 থেকে 5 জন আছেন যারা এই পুরো প্রক্রিয়াটাকে নেতৃত্ব দিচ্ছেন। এবং ওনারা দায়িত্ব নিয়ে ওই মিটিং এ পৌঁছেছিলেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির রিয়াকশন কি হয়, তারা কি জিনিসটা করে, পিছন থেকে তারাই সব কাজটা করছেন। সুতরাং যাহারা সাথে আছে তারা কেউ সাথে নাই, এটাই মমতা ব্যানার্জি যদি বুঝে যান খুব ভালো হবে। এবার যে আপনি 61, 63 বলছেন, দেখুন এদের মধ্যে অনেকগুলো মাল আছে একদম মানে পারফেক্ট কালপ্রিট যাকে বলে, ক্রিমিনাল বলে, সেই রকম। যেমন ওই বিষ্ণুপুরের একটা মাল ছিল, দিলীপ মন্ডল নাকি তুলে নিয়েছে। এরকম অনেকগুলো মাল আছে যেগুলো জেলে যাবে। এবং এই যে সই কাণ্ডটা হয়েছে, যেটা সব থেকে বড় ইম্প্যাক্ট হবে, এটা যদি প্রুভড হয়ে যায় না, তাহলে বহু এমএলএ যারা রয়েছে তাদের কিন্তু বিধায়ক পদটা খারিজ হয়ে যাবে। এবং বিধায়ক পদ যদি খারিজ হয়ে যায়, সেখানে আবার কিন্তু রি ইলেকশন হতে হবে। সুতরাং এই যে জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, এই বিধায়করা খুব ভালো করে বুঝছে যে ভাই এতদিন তো এরা অনেক পাপ করেছে, বাংলার মানুষকে ভুগতে হয়েছে, এখন এদের পাপের শাস্তি আমরা কেন বয়ে বেড়াবো। সেই কারণেই এরা দূরত্ব বাড়াচ্ছে।
এবং যে কথাটা আমি 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর 5 তারিখ একদম বুক টুকে বলে দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস মুছে যাচ্ছে, সেখানে আমি একটু সংশোধন করব। যেটা রাজনৈতিক টার্মে এখন দেখা যাচ্ছে না, তৃণমূল কংগ্রেস মুছে যাচ্ছে না, রাজনৈতিক দরকারে তৃণমূল কংগ্রেস থাকবে, কিন্তু সেটা মমতা অভিষেকের তৃণমূল কংগ্রেস থাকবে না। যে কারণে আপনাকে আগিয়ে আমি বললাম যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কালীঘাটের মন্দিরের বাইরে কোন পজিশনটা সব থেকে ভালো, কোনখানে বসলে আগামী দিনে ফায়দা হবে সেইটা দেখুক, অন্য কিছু ভাবার দরকার নেই। রাজনৈতিকভাবে এরা মুছে গেছে, দল থেকেও এদেরকে মুছে দেওয়া হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। রীতিমতো বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সঙ্গে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশের তরফ থেকে যাচ্ছে, দ্বিতীয়টা বিজেপির অফিস থেকে। এটা গণতন্ত্রের নমুনা? বিধায়কদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমাকে 4জন বিধায়ক জানিয়েছে তাদের ভয় দেখানো হচ্ছে, ইডি ধরবে, সিবিআই ধরবে। বাড়বাড়ন্তের সীমা থাকা দরকার। মমতা ব্যানার্জি একজন প্যাথেটিক লায়ার, সেটা বাংলা গত 15 বছরে জেনে গেছে। মমতা ব্যানার্জি নিজে যা যা করতো সেটাই এখন বিজেপির নামে চালাচ্ছে। আচ্ছা, বিজেপির যদি দল ভাঙাতে হয়, এই পুলিশ দিয়ে, তারপর বিজেপি অফিস থেকে ফোন করে ভয় দেখানোর কোনো দরকার আছে? এরা তো সব তৃণমূলের মালগুলো বসে আছে, বিজেপি না হলে এরা কামাতে পারছে না, বিজেপিতে গিয়ে যোগ দেওয়ার জন্য একদম পাঁচিলের উপর উঠে আছে, আমি লাভ দেবো লাভ দেবো, বিজেপি জোর করে দরজাটা বন্ধ করে রেখেছে। তাহলে বিজেপি যদি এখন এই অবস্থা থাকে, তাদের পুলিশ দিয়ে এইসব দিয়ে ভয় দেখাতে হবে কেন? আর ওই যে বলছে 4জন বিধায়ক বলেছে, তাহলে তাদের কাছে নিশ্চয়ই ফোন এসছে, কল রেকর্ডটা শোনা, যে পুলিশ ফোন করেছে, বিজেপির অফিস থেকে শ্রমিক ভট্টাচার্য ফোন করেছে বা শুভেন্দু অধিকারী ফোন করেছেন। দেখো আমাদের কল রেকর্ডটা শোনা। মমতা কতখানি মিথ্যেবাদী একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। এই যে মমতা ভাইপোকে ভর্তি করতে গিয়েছিল না, অভিষেককে ভর্তি করতে গিয়ে বলল যে ভাই, আমাকে সিইওর কাছে ডিসি সাউথ না কার কাছ থেকে ফোন এসছে, আমার সামনে রীতিমতো ধমকাচ্ছে চমকাচ্ছে যে অ্যাডমিশন নেওয়া যাবে না, ডাক্তাররা ওকে ছাড়তে চায়নি। তো মমতা ব্যানার্জি নাম্বার 1, অভিষেক ব্যানার্জির বডিতে যেখানে যেখানে কালশিটে পড়েছে, সেই কালশিটের ছবিগুলো একটু দেখিয়ে দিন। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই ঘটনা যখন ঘটছে আপনাকে ডিসি সাউথ ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে চমকাচ্ছে, নিশ্চয়ই ফোনটা লাউড স্পিকারে ছিল। তো আপনার হাতেও তো ফোন ছিল, আপনি তার কোনো লাইভ ফুটেজ করেননি কেন? আপনি কোনো ফেসবুক লাইভ করেননি কেন? যাই দেখো কি অন্যায় চলছে, কি গণতন্ত্রের নামে কি জিনিস চলছে। আপনার হাত থেকে ম্যাক্সিমাম ফোনটা ছিনিয়ে নিত, কিন্তু ওই লাইভটা তো আপনি শুরু করতে পারতেন। সেরকম কিছু নেই কেন? আচ্ছা সেসব ছেড়ে দিন, আপনার সঙ্গে সাঙ্গ পাঙ্গ উপাঙ্গ অনেকে এখন ছিল সেদিনকে, তাদের হাতেও মোবাইল ছিল, সব থেকে দামি দামি মোবাইলগুলো চুরির পয়সায় কিনেছেন সব। তো সেইগুলোতে একটাও ফুটেজ কেন দেখাতে পারছেন না, রেকর্ডিং কেন দেখাতে পারছেন না? বড় বড় বাতেলাবাজি হচ্ছে শুধু এখন। আরে ভাই, আপনারা রিজেক্টেড মাল, এই তোলামূল মানে চোর, এই তোলামূল মানে দুষ্কৃতি, এই তোলামূল মানে পাপ, এদেরকে কেউ নিতে চায় না, ওই জন্য বাইরে বেরোলে পালিশ করে দিচ্ছে। যে নেতাগুলো আপনাদের অ্যারেস্ট হচ্ছে, তারা বলছে আমরা বেঁচে যাচ্ছি অ্যারেস্ট হয়ে, বাইরে থাকলেই তো পাবলিকের প্যাদানি খাবো। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের ওই পচা আলুকে কেউ নেবে না, ওই নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিগ্রহের ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অভিষেককে যারা বাঁচাতে গেল তাদের গ্রেফতার করলেন। বাইরে থেকে আগের দিন লোক এনেছিলেন, স্থানীয় মানুষ তো বেশি ছিল না। ভিডিও রেকর্ডিং রয়েছে, হেলমেট যদি না থাকতো এমন ভাবে পাথর ছুড়েছিল, স্পট ডেড হয়ে যেতে পারতো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাদের দুধে ভাতে রেখেছিলাম, আর আপনারা আজকে রাষ্ট্রীয় সন্ত্রাস করছেন। এতে কি আপনাদের সুনাম হচ্ছে? আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। এমন দুধে ভাতে রেখেছিল যে আমার ব্যাংক অ্যাকাউন্ট 3বার ফ্রিজ করেছে। এমন দুধে ভাতে রেখেছিল, আমার বাড়ির দরজা ভেঙে 22টা পুলিশ অফিসার পাঠিয়েছিল, তার মধ্যে 17টা মুসলিম অফিসার। সারা দিন ধরে আমার ছেলেকে, 8 বছরের ছেলেকে ছাড়েনি, আমার বউকে ছাড়েনি, তাদের মেন্টাল টর্চার করে গেছে। এবং এখানে যদি মমতা ব্যানার্জি এটাকে দুধে ভাতে রাখা বলে, ওই দুধে ভাতে রাখার জন্য এই মমতা ব্যানার্জির পুলিশকে হিড় হিড় করে টেনে নিয়ে গেছিলাম হাইকোর্টে। আর সেখানে ঠাস 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 করে আইনের থাপ্পড় মেরেছিলাম, প্রত্যেকটা থাপ্পড় গিয়ে, আইনের থাপ্পড় গিয়ে পড়েছিল মমতা ব্যানার্জির গালে। নির্লজ্জ মহিলা, দোকান কাটা একটা মহিলা, এইটা আপনার দুধে ভাতে রাখা? বার করবো সেই সব ছবিগুলো। অভিজিৎ সরকারকে যখন আপনার দলের দুষ্কৃতীরা খুন করতে গিয়েছিল, তখন তার বাড়িতে যে ছোট ছোট কুকুর ছানাগুলো ছিল, সেইগুলোকে অব্দি ফাঁসি দিয়ে মেরেছেন। এইটা আপনার দুধে ভাতে রাখা? আপনি চান আপনাকে ওইভাবে দুধে ভাতে রাখা হবে? নিশ্চিতভাবে চাইলে বলতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে। আর আপনি যে বড় বড় কথাগুলো বলছেন, এই হেলমেট পরানোর পর মারা হয়েছে, সন্দেহটা তো সেইখানে লাগছে যে যার পাথর মারার আছে, সে তো মেন রাস্তার ওখানে মেরে পট করে পালিয়ে দিয়ে চলে যাবে, সেখান থেকে পালানো সব থেকে সুবিধা। সে কেন ওয়েট করলো অভিষেক ব্যানার্জির হেলমেটটা পরা অব্দি এবং তারপর পাথরটা ছুঁড়লো? পুরোটাই কার ইনস্ট্রাকশনে হয়েছে সেটা তদন্ত হয়ে বেরিয়ে আসুক। আমার একটাই শেষ প্রশ্ন আপনার কাছে, মহারাষ্ট্র মডেল কি আমরা সামনে দেখতে পাচ্ছি? হয়ে গেছে অলরেডি। একটা কথা ভোটের আগে শ্রমিক ভট্টাচার্যজি খুব ভালো করে বলতেন যে তৃণমূল হেরে গেছে, তৃণমূল হেরে যাচ্ছে। সেরকম আমি এখন ভোটের কথায় বলছি যে তৃণমূল মুছে গেছে, তৃণমূল মুছে যাচ্ছে, ওদের আর কোনো রকম কিছু নেই।
হ্যাঁ, এখন দেখার যে কোন পার্টটা কংগ্রেসের সঙ্গে জুটছে, কোন পার্টটা আইএসএফ এর সঙ্গে আসছে, কারা একটা আলাদা মডেল করে নিয়ে নিজেরাই একটা করছে। এইগুলো দেখতে থাকবো, ভালো লাগবে। দেখুন, জেনারেলি রাজনীতি কি হয়, ইলেকশন হয়ে গেলে একটা কুলিং পিরিয়ড থাকে। নেক্সট ১ মাস আমরা একটু রিল্যাক্স করি, কারণ ইলেকশনের এত প্রেশার-টেশার গেছে, একটু নিজেদের মতো করে থাকি। কিন্তু এই জোকার দলটার জন্য, যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির যারা বোঝে না, তারা এত জোকারগিরি করে যাচ্ছে যে কনটেন্টের পর কনটেন্ট আর এন্টারটেনমেন্টের পর এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছে। সুতরাং সেই দিক থেকে অবশ্য তৃণমূল কংগ্রেসের এই ভাড়ামি করার জন্য, সীমাহীন ভাড়ামি করার জন্য নিশ্চিতভাবে আমাদের তরফ থেকে থ্যাঙ্কস পাওয়া উচিত। কারণ আমরা অনেকেই ভয় পেয়ে গিয়েছিলাম যে মমতা ব্যানার্জি যে প্রত্যেকদিন স্ট্যান্ড আপ কমেডিটা করতেন, সেটা বোধহয় মিস করে যাব। কিন্তু সামগ্রিকভাবে ১৫ বছরে তিনি দলটাকে একটা জোকারদের পার্টিতে যে পরিণত করে দিয়েছেন, এটা আমরা বুঝতে পারিনি। এখন তার নির্যাসটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটা নিয়ে খুব খুব আনন্দে আহ্লাদে আছি। এই জোকারগিরি চলতে থাকুক।